সাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা। বালুবাহী ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, মাটির বদলে বালু দিয়ে দায়সারা কাজের অভিযোগ, বর্ষায় আতঙ্কে শহরবাসী। টাঙ্গাইলে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে চলছে কোচিং আর কিন্ডারগার্টেন। অনেককে কর্তৃপক্ষের অনুমোদনের কথা বললেও প্রশাসন বলছে ভিন্ন কথা। এবং আয়া ও স্বাস্থ্য সহকারী দিয়ে চলছে কুষ্টিয়ার যদু বয়রা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। তালা ঝুলছে বেশিরভাগ কক্ষে, চিকিৎসা বঞ্চিত মানুষ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়ে গেছে। এতে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত সহ উপকূলীয় নদ-নদী। বুধবার সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বৈরী আবহাওয়ার সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলো ঘাটে নিরাপদ নোঙর করে রাখা হয়েছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বিভিন্ন উপজেলা ও চরাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সদর, পাথরঘাটা, আমতলী, বামনা, বেতাগী ও তালতলী উপজেলার নিচু এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলের মাঠ এবং ভেসে গেছে অনেক মাছের ঘের। সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকায় ঢেউয়ের আঘাতে ১৩ জেলে নিয়ে ডুবে গেছে এফবি মহিমা নামের একটি মাছ ধরার ট্রলার। ১১ জেলেকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ ২ জেলে। আষাঢ়ের বৃষ্টিতে ব্যাহত হচ্ছে সিলেটের স্বাভাবিক জীবনযাত্রা। থেমে থেমে হালকা বা মাঝারি বৃষ্টি হচ্ছে। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি কিছুটা বাড়লেও ছুঁয়ে যায়নি বিপদসীমা। বিভিন্ন নিচু জায়গায় জলজট তৈরি হলেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা যায়নি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তা নদী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে গোমতী, মুহুরী, ফেনী, দুধকুমার, ধরলা সহ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধা শহরকে নদী ভাঙন ও বন্যার ঝুঁকি থেকে রক্ষায় নির্মিত শহর রক্ষা বাঁধ এখন নিজেই হুমকির মুখে। বাঁধের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে ভাঙন আতঙ্কে শহরবাসী। অভিযোগ, বালু ব্যবসা এবং ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণেই ক্ষতিগ্রস্ত বাঁধটি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, টানা বৃষ্টির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গাইবান্ধা শহরকে বন্যার হাত থেকে রক্ষায় ২০১৯ সালে ঘাঘট নদীর তীরে ৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিন বড় নৌকা ও বালখেটে বালু এনে নদী তীরবর্তী সরকারি জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। পরে ট্রাক, ট্রলি, কাকড়া ও অন্যান্য যানবাহন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। স্থানীয়দের অভিযোগ, শহর রক্ষা বাঁধের উপর দিয়ে এসব যানবাহন বালু বহন করছে। এজন্য বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এছাড়াও বাঁধ নির্মাণ ও সংস্কার নিয়ে দায়সারা কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মাটি দিয়ে যদি করতে পারতা তাহলে ভাঙতো না, বালু দিয়ে করার কারণে ভাঙতেছে। প্রচন্ড বৃষ্টি আসলে ও তখন যে পাশে পানির ঢল যায় ওই পাশে ভেঙে যায়। পেছনে ভাঙা চুরে অনেক জায়গায় জায়গায় আছে, ঠিক করতেছে না, কিছু কিছু করিয়ে আবার চলে যায়, তখন ভেঙে যাবে। এইগুলো নিয়ে আমরা চিন্তিত আছি আর কি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ব্যবহার করে প্রকাশ্যে বালু মজুদ ও ব্যবসা পরিচালিত হলেও কোনো নজরদারি নেই। বালুর যারা সিন্ডিকেটে ব্যবসা করছেন, প্রতিবার তাদের যে ভারী যানবাহনগুলো এই বাঁধের উপর দিয়ে সবসময় চলাফেরা করে, বাঁধ অটোমেটিক ঝুঁকিতে পড়ে যায়। এরকম লোকজন মনে করেন যে ঘর বাড়ি উড়ে যাবে যদি এই বাস ছিঁড়ে যায়। বাঁধটা যাতে
মেরামত করা হয়। তবে বাঁধের সৃষ্টির জন্য ভারী বৃষ্টিকেই দুষছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় এখনো রেইনকাট সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে অভিযোগ আকারে এখন পর্যন্ত কেউ দেয়নি। অভিযোগ আকারে দিলে আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন এটা ব্যবস্থা গ্রহণ করবে। বর্ষায় ভাঙন ঠেকাতে বাঁধটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের অসহায় বাক প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন। গতরাতে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 5 জুলাই পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধার উপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনে নেই, তবুও টাঙ্গাইলের নাগরপুরে বছরের পর বছর ধরে সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে কিন্ডারগার্টেন ও কোচিং পরিচালনা করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। ভিডিও ধারণ করতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। অনেকে আবার প্রশাসনের অনুমতির কথা বললেও কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। টাঙ্গাইলের নাগরপুরের সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল ও কলেজ 10ম শ্রেণীর ক্লাসরুম সহ 4টি শ্রেণীকক্ষে যদুনাথ নামে চলছে কিন্ডারগার্টেনের কার্যক্রম। দীর্ঘ 1.5 যুগ ধরে সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত এই কার্যক্রম চলার কথা স্বীকার করছেন কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ। অনুমতি ব্যতীত চালাবো কেন? অবশ্যই অনুমতি, এটা অবশ্যই অনুমতি। যেমন মনে করেন আমরা তো শিক্ষা অফিস থেকে সবই, আমরা বইও পাচ্ছি, আমরা সবকিছুই নিচ্ছি, আমরা তো অঙ্গ সংগঠন হিসেবেই আছি, এই জন্যই আমরা ক্লাস নিচ্ছি। উপজেলা নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চিত্র আরও এক ধাপ এগিয়ে। কোচিং আর কিন্ডারগার্টেনের ভিডিও ধারণ করতেই ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা সহ হুমকি দেন শিক্ষকরা। বলেন প্রশাসনের অনুমতি নিয়েই কার্যক্রম চালাচ্ছেন। আমাদের ইউনো মহোদয় জানে, শিক্ষা অফিসার মহোদয় জানে যে সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত হাই স্কুলের ফিডব্যাক হিসাবে আমরা আমাদের স্কুলের পরিচালনায় আমরা কেজি বলি। কোন দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে অভিভাবকের রিকোয়েস্টে আমি তাদের সহযোগিতা করছি। শুধু এই প্রতিষ্ঠানটি নয়, একই চিত্র উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয় ও শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ একাধিক মাধ্যমিক স্কুলের। 2010 সাল থেকে চাকরি করি, কোনো ব্যাঘাত হয় না। আমাদের স্কুল আগে ছুটি হয়ে যায়, তারপরে 10টা থেকে এখানে ক্লাস শুরু হয়। হাই স্কুল যারা যে প্রতিষ্ঠাতা এরা ওই প্রতিষ্ঠান একই কমিটি চালায় আর কি। যেরকম কালেকশন হয়, যদি বাইরে রুম নেওয়া হয় তাহলে আমাদের কিছু থাকবে না, আর পকেটের টাকা দিতে হবে। হাই স্কুলে আমরা মান্থলি কিছু করে দিই। তবে এত কিছুর পরও প্রশাসন বলছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট ও কিন্ডারগার্টেন চালানোর কোনো সুযোগ নেই। যদি তারা বলে থাকে যে আমাদের পারমিশন নিয়ে তারা করছে, এটা একেবারেই অসত্য। প্রতিবেদন পাওয়ার পরে আমি এই বিষয়ে প্রয়োজনীয় আইনি বা বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার সেটি গ্রহণ করব। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে বলে মনে করে সচেতন মহল। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। উদ্বোধনের পর স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের টানাটানিতে বন্ধ হওয়ার পথে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। ভবনটির মালিকানা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে দেয়া হয়নি লোকবল নিয়োগ, ফলে 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি কোনো কাজেই আসছে না। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নতুন ভবন, বেশিরভাগ কক্ষে তালা। পরিবার পরিকল্পনা বিভাগে একজন আয়া দিয়ে চলছে কার্যক্রম, আর স্বাস্থ্য বিভাগ একজন স্বাস্থ্য সহকারী। 11 জন পোস্টিং আছে, আপনার লোক আছে আপনার এখন 2 জন। এখানে তো কখনো বড় ডাক্তার দেখি নাই। ভবনটির নিচতলায় প্রসূতিদের চিকিৎসার জন্য মেডিকেল অফিসার সহ সব মিলিয়ে প্রায় 8 জনের পদ থাকলেও বাস্তবে শূন্য। অর্গানোগ্রাম অনুযায়ী তো প্রতিটা রুমে তো একটা দেওয়া আছে কে কোন পোস্টে কাজ করছে, ঠিক আছে, কিন্তু আসলে যে এখানে কোনো পোস্ট নাই, থাকতে পারে এটা আমার কর্মকর্তা বলতে পারবে, কিন্তু আমার জানা নাই। ওই মাসে একদিন ভিজিটার আসে। ডেলিভারি হয় না, ওসব কিছু হয় না।
চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবল না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। গর্ভবতী মা সকল আছে, তারা কোনো চিকিৎসা পাচ্ছে না। ডেলিভারি হয় যে সেই রুম আছে, সে বেড আছে, সমস্ত কিছু আছে, থাকার পরেও তারা সেই সেবাটা পাচ্ছে না। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ভবনটির মালিকানা নিয়ে স্বাস্থ্য বিভাগের সাথে জটিলতা রয়েছে। এ কারণে কোন বিভাগ জনবল নিয়োগ দেবে তা নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। ওনাদের সাইড থেকে এসএসসিএমও, মিডওয়াইফ সহ বেশ কিছু ফার্মাসিস্ট সহ বেশ কিছু পদ আছে। আর আমাদের দিক থেকে একজন থাকার কথা, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর থাকার কথা, আয়া থাকার কথা। আমাদের যেহেতু এখন লোকবলের স্বল্পতা, এই জন্য ওখানে এখন লোকবল নেই। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান জেলা সিভিল সার্জন। এখানে আমাদের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডেপুটেশন কাজ করছে, তবে প্রজেক্টটা শেষ হয়ে গেছে। চেপে আসছিল, সবাইকে অবহিত করলো প্রজেক্টটা শেষ। এখন পরবর্তীতে করণীয় কি, যেহেতু প্রজেক্ট শেষ, তাদের কি করণীয় আছে, তারা কোনো ম্যান পাওয়ার দিতে পারবে কিনা। দ্রুত সংকটের সমাধান করে লোকবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা জোরদারের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার বারোহাট্টায় বিধবাকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর পিতৃত্ব ১৩ বছর পর আদালতের রায়ে নিশ্চিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। ২০১৩ সালের বারোহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামের হেলাল একই এলাকার এক বিধবাকে ধর্ষণ করেন। এতে ওই ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হন এবং পরে একটি কন্যা শিশুর জন্ম দেন। এ ঘটনায় ২০১৩ সালে ভুক্তভোগীর বোন বারোহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ৮ জনের সাক্ষ্য, অন্যান্য আলামত এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে বিচারক নিশ্চিত হন যে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুটির পিতা অভিযুক্ত হেলাল। ফেনীতে চেক জালিয়াতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা উত্তোলনের অভিযোগে উপজেলা পরিষদের বর্তমান ও সাবেক ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে গ্রেপ্তার আসামি ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, অফিস সহায়ক ফিরোজ এবং নুর ইসলামকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি বদলিজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির সময় ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফাহারিয়া ইসলাম উন্নয়ন প্রকল্পের আর্থিক হিসাব পর্যালোচনা করেন। এ সময় চেক বইয়ের কাউন্টার ফয়েলে উল্লেখ থাকা অঙ্কের সঙ্গে ব্যাংক থেকে উত্তোলিত অর্থের হিসাবে অসঙ্গতি ধরা পড়ে। দিনাজপুরের নবাবগঞ্জে চলন্ত অটোরিকশার ওপরে গাছ উপড়ে পড়ে অটোচালক আব্দুল গফুর নিহত হয়েছে। সকালে নগরীর উপজেলার পীর জাইদ সড়কের মুনাইল টিওরমারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গফুর অটোরিকশা নিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। ৫ দশকের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরীর চট্টগ্রাম। রেকর্ড ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, ঘরবাড়ি, দোকানপাট। নগরীর মেয়রগলি ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বন্ধ চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ। পরিদর্শনের পর প্রতিমন্ত্রী জানালেন, লাইন চালু হতে সময় লাগবে আরও কিছুদিন। গত ৩ দিন ধরে এমন বৃষ্টিতে থমকে আছে চট্টগ্রামের জনজীবন। সড়কে ধস, জলাবদ্ধতা সহ নানা ভোগান্তিতে নগরবাসী। ৫০ বছরের ইতিহাস ভেঙে রেকর্ড ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় থই থই করছে বন্দরনগরীর অধিকাংশ নিচু এলাকা। তীব্র ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। জলাবদ্ধ জায়গা পরিদর্শন করে মেয়র জানান, রেকর্ড ভাঙা বৃষ্টি জলজটের কারণ। জলাবদ্ধতা নিরসনের দরকার সমন্বিত প্রচেষ্টা। পানির মধ্যে কোনো কারণ ছাড়া কেউ যাতে বের না হয়, কারণ এখানে বের হলে বিভিন্ন ধরনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিভিন্ন আপনার দুর্ঘটনা করতে পারে। আর পাহাড়ে যারা আছে তাদেরকে আমরা একটা শেল্টার প্লেস আনতে চেষ্টা করছি। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিভিন্ন অংশে রেল লাইন পানিতে ডুবে থাকায় এই রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেললাইন পুরোপুরি চালু হতে সময় লাগবে আরও কিছুদিন, জানান প্রতিমন্ত্রী। বিরূপ আবহাওয়ার কারণে রেল লাইনের উপর যে পরিমাণ পানি জমেছে
রেল যোগাযোগ রাখলে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই লাইনটাকে আরো 5 ফিট উঁচা করব। বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। আমরা প্রত্যেকটা জায়গায় মাইকিং করেছি, আমরা মসজিদগুলোতে বলেছি এবং তাদেরকে সতর্ক করেছি এবং প্রত্যেকটা জায়গায় শেল্টার সেন্টার স্থাপন করেছি এবং তাদেরকে বলছি আপনার শেল্টার সেন্টারে আসুন। আমি নিজে গিয়েছি এবং তাদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ওর স্যালাইন নিয়ে গিয়েছি। দুপুরে নগরীর মেয়রগলি এলাকায় পাহাড় ধসে সামিয়া নামে 11 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা গেছে আরও এক শিশু। ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে পণ্য খালাস। সাগর উত্তাল থাকায় বন্দরের বহিনোঙ্গরে 43টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম স্থগিত রয়েছে। রেকর্ড ভাঙা বৃষ্টিতে এভাবেই তলিয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের 4 থেকে 5 কিলোমিটার অংশ। পরিদর্শনের পর মন্ত্রী জানালেন এই রেল লাইন পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। উন্নত করা হবে রেল লাইনের বেশ কিছু অংশ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এদিকে ভারী বর্ষণে থমকে আছে পার্বত্য এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। প্লাবিত হয়েছে কক্সবাজার ও 3 পার্বত্য জেলার নিম্নাঞ্চল। জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কায় বাড়ছে উৎকণ্ঠা। ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যেতে সতর্ক করা হলেও তেমন একটা সাড়া মেলেনি। কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে। অবিরাম বর্ষণে থমকে গেছে পার্বত্য এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা, ভূমিধসের শঙ্কায় বাড়ছে উৎকণ্ঠা। টানা বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের চকরিয়া, উখিয়া, রামু, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ঘটেছে পাহাড় ধসের ঘটনা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে সতর্কতা জারি করেছে প্রশাসন। সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাঙামাটিতে গত 24 ঘন্টায় 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা 4 দিনের বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়েছে সাজেক-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন অংশ। আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। বাঘাইছড়ি ও সদর উপজেলার সাপছড়ি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধস ও ঢলের পানিতে প্রাণহানির শঙ্কা থাকলেও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আনতে সফল হয়নি প্রশাসন। খাগড়াছড়িতে বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা। লংগদু সড়কের বড় মেরুং এলাকা তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অর্ধশতাধিক পরিবার। টানা ভারী বর্ষণে বান্দরবানে ফুঁসে উঠেছে নদীগুলো। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক পানিতে তলিয়ে আছে। জেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক করছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের হিলভিউ রহমাননগর এলাকায় দেয়াল ধসে একজন নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাইদ আল নোমান। সকালে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শোক ও সমবেদনা জানান তিনি। নিহতের সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন সাইদ আল নোমান। পাশাপাশি দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই ধরনের দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেন তিনি।